প্রমাণ সমেত বৃন্দার মুখোশ খুলছে রাঙা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙা মনে মনে ভাবতে থাকে আহিরির অবস্থার কথা। একলব্যকে ফোন করে আহিরির বাবা অনেক ছোট বড় কথা শোনাতে থাকে আর বলে, দেখো একলব্য, তোমার স্ত্রী রাঙামতি যেই সিরিয়াস চার্জগুলো এনেছে আহিরির ওপর, আমার তো মনে হয় না কোনোভাবেই আর আহিরি সুস্থ হয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে। আমিও তো একটা বাবা, আমারও তো কষ্ট হয়, তাই না? একলব্য বলে, কষ্ট তো আমারও কম হচ্ছে না আঙ্কেল। ওই মেয়েটা আমার জীবনে এসে আমাদের দুজনের জীবনে একেবারে শেষ করে দিয়েছে। আর এই কথাটা শোনার পর রাঙার অবস্থা খারাপ হয়ে যায়। তখন একলব্য দেখতে পেয়ে যায় রাঙা এই ঘরে উপস্থিত রয়েছে। ফোনটা কেটে দেয় একলব্য আর বলে রাঙাকে, কি ব্যাপার, তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে? রাঙা বলে, না রে উড়ানবাবু, তুই তো এসেই কফি খাস, তাই আমি তোর কফিটা এই ঘরে নিয়ে এসেছিলাম। একলব্য বলে, কফিটা নিয়ে এসে তো তুমি এখানে দাঁড়িয়েছিলে, আবার বড় বড় কথা বলছো। শোনো রাঙামতি, তুমি কি সিম্প্যাথি গেইন করতে এসেছো? এইসব করে কোনো লাভ হবে না। তুমি আমার কাছে যেরকমটা আগে ছিলে এখন আর সেরকমটা নেই। তুমি আমার চোখে অনেকটাই নিচে নেমে গেছো। তখনই রাঙা বলে, আহিরি দিদি কেমন আছে রে? আহিরি দিদি ঠিক আছে তো? একলব্য বলে, আহিরি কেমন আছে সেটা জেনেই বা তুমি কি করবে? তোমাকে জানতে হবে না আহিরি কেমন আছে। রাঙা তখন বলে, উড়ানবাবু, আমি তো কোনো অন্যায় করিনি। আমি এখনো বলছি, কেউ বা কারা আমাকে ফাঁসাতে চেয়েছে, আর ঠিক তাদেরকে আমি সামনে আনবই। তখন একলব্য রাঙাকে বলে, শুনলাম তুমি নাকি তোমার তীরধনুক ভেঙে ফেলেছো। কেন রাঙামতি? তুমি তো স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছো, চ্যাম্পিয়নও হয়েছো। এত চ্যাম্পিয়নশিপ খেলে চ্যাম্পিয়ন হয়ে এখন শেষে এই রকম করছো। আমি তো তোমাকে তীরধনুক চালাতে বারণ করিনি। আমি শুধু এটুকুই বলেছিলাম তুমি তীরধনুক চালাও, কিন্তু তাতে আমার পরিবারের কারোর যেন কোনো ক্ষতি না হয়। সেটাই হয়েছে, যেটা আমি ভয় পেয়েছিলাম। তুমি তো তীরন্দাজি করতে করতে পুলিশে জব করতে চাও, যতদূর আমার মনে হয়েছে, কিন্তু আমার বাড়ির লোকের ক্ষতি করেছে তুমি কি আনন্দ পেলে সেটাই আমি বুঝতে পারলাম না। তখনই রাঙা বলে, সব তুই কি বলছিস উড়নবাবু? আমি বড়বাবুর ক্ষতি করে আনন্দ পেয়েছি? আমি বড়বাবুর ক্ষতি করিনি। আমি তখনও বলেছিলাম আর এখনও বলছি, যে এই কাজটা করেছে আমি তাকে ছাড়বো না। এর মধ্যেই রাত হতেই সত্যজিৎ বাবুর সাথে দেখা করতে চলে গেছে রাঙা। সত্যজিৎ বলে, তুমি এই রাতের বেলা বেরোলে কি করে রাঙামতি? রাঙামতি বলে, বেরোতে তো কষ্ট হয়েছিল, কিন্তু কি করব, আহিরি দিদির কাছে যাওয়াটা খুব দরকারি, চল আমরা বরং যাই। তখনই সত্যজিতের সাথে আহিরির কাছে চলে এসেছে রাঙা। ডাক্তার তখন কথা বলতে থাকে সত্যজিতের সাথে আর বলে, স্যার আপনি এসে গেছেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। রাঙা তখন বলে, তোরা আহিরি দিদির ট্রিটমেন্টটা ভালোভাবে করছিস তো? ডাক্তার বলে, অবশ্যই, আমরা তো অনেক চেষ্টাই করছি, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে যে এতটা ভালোবাসে সেটা আহিরি ম্যাডামকে না দেখলে বুঝতে পারতাম না। সারাটা দিন শুধু একলব্য একলব্য একলব্য, সারা দেওয়াল জুড়ে শুধু একলব্যর ছবি এঁকে রেখেছে, একলব্যর সাথে কি করেছে সবটাই লিখে রেখেছে। আসলে উনি একলব্যকে অনেকটাই ভালোবাসেন। আর সেই ভালোবাসা থেকে যদি একলব্যবাবু একটু আমাদের কাছে আসতো, মানে ওনার সাথে একটু টাইম স্পেন্ড করে, তাহলে হয়তো উনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। পুলিশ মহল থেকেও আমাদের কাছে অনেক চাপ আসছে ওনাকে সুস্থ করার জন্য, কিন্তু আমরা তো চেষ্টা চালাচ্ছি, বাট ওনার মেন্টাল হেলথ একদমই ভালো নেই। উনি রীতিমতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। চেষ্টা তো আমরা করেই যাচ্ছি। সত্যজিৎ বলে, আপনারা এতটা শিওর কি করে ডক্টর যে ও কোনো নাটক করছে না, ও একদমই অসুস্থ? তখনই ডাক্তার বলে, দেখুন স্যার, যা যা রকমের টেস্ট হয় আমরা সব রকমের টেস্টই করিয়েছি, আর সেই হিসেবেই আমরা বলছি, না হলে আমরা বলতাম না। তখন আহিরির অবস্থা দেখে রাঙা তো অবাকই হয়ে যায়। রাঙা আর সত্যজিৎ বাবু বেরিয়ে আসছিল। তখনই আহিরি বলে, কে? একলব্য এসেছে, একলব্য, এই বলে এগিয়ে আসে। রাঙাকে চিনতেও পর্যন্ত পারিনি আর বলে, একলব্যকে না আমি অনেক ভালোবাসি জানো। মাঝখানে একজন এসে আমার আর একলব্য জীবনটা একেবারে তোলপাড় করে দিয়েছে, কিন্তু আমি একলব্যকে পাওয়ার জন্যই তো সব করেছিলাম। আমি একলব্যকে এখনও অনেক ভালোবাসি। রাঙা আহিরির এই অবস্থা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। রাঙা নিজেকেই দোষারোপ করতে থাকে আর বলে, আমি যদি এইভাবে উড়ানবাবুর জীবনে না আসতাম তাহলে হয়তো ওদের ভালোবাসাটা পূর্ণতা পেত। সব কিছুই কেমন যেন বদলে গেছে, কিন্তু আহিরি দিদির অবস্থা এখন অনেকই খারাপ, সেটা দেখে বোঝা গেল।
সত্যজিৎ বলে, দেখুন ডক্টর, আপনারা ওর ট্রিটমেন্টটা ভালোভাবে করুন, তারপর দেখুন কত তাড়াতাড়ি সুস্থ হয়। এরপর রাঙাকে নিয়ে বাইরে গিয়ে সত্যজিৎ কথা বলতে শুরু করে আর বলে, আমরা ওই নবারুণ বাবুর ফোনে বাড়ির ফোনগুলো ছাড়া আর যাদের যাদের ফোন ঢুকেছে তাদের মধ্যে থেকে একটা সিম নাম্বার পেয়েছি, সেই সিমটা এখন বন্ধ আছে। তার জন্য আমরা কোনো ডিটেলস এখনও পর্যন্ত জোগাড় করতে পারিনি। ওই সিমটা যদি একবারের জন্য অ্যাক্টিভেট হয় তারপরেই আমরা ডিটেলসটা বার করে ফেলতে পারবো। রাঙা তখন বলে, সিম নিয়ে কারসাজি বড় বৌদি করতে পারে। আমার মনে হচ্ছে বড় বৌদিদি এইসবের পিছনে রয়েছে। কারণ দেখ, সুব্রতদা তো এখানে থাকে না। সুব্রতদা কয়েকটা অন্যায় করেছে ঠিকই, কিন্তু সুব্রতদা আমার তীর চুরি করবে কি করে? বড় বৌদিদি তো গ্রামে গিয়েছিল। আমার মনে হয় বড় বৌদিদি এই সব প্ল্যানের সাথে যুক্ত রয়েছে। আমি বলছি, তুই ভালো করে তদন্ত করলেই দেখতে পারবি বড় বৌদিদির নাম এখানে আসবে। সত্যজিৎ তখন বলে, ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি খোঁজ পার করা যায়। এর মাঝখানে রথযাত্রা উপলক্ষে প্রতিবারই ক্লাবে পুজো হয়। সেই পুজোতে সেক্রেটারি থাকে নবারুণ, কিন্তু নবারুণের অবস্থা এখন এতটাই খারাপ যে সে যাবে না বলছে। তখন একলব্য বলে, তুমি তো এত বছর সব কিছু সামলে এসেছো, এবছরে না গেলে ব্যাপারটা একটু বাজে দেখায় না? কিন্তু নবারুণ বলে, আমার এত লোকজন এখন আর ভালো লাগছে না। প্রমিতা এসে বলে, এরকম বললে কি করে হবে? তুমি যেটুকু পারবে সেটুকুই না হয় করো। এরপর বৃন্দা বলে, সেই তো, বাবা না গেলে পুজো পুজো মনেই হয় না। তখনই রাঙা এসে বলে, ঠিকই বলেছিস বড় বৌদিদি, বাবাই তো সব দায়িত্ব পালন করেছে, কিন্তু বাবার যে এই অবস্থা করেছে তাকে আমি ধরে ফেলেছি। রথযাত্রার দিন তার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। তার অন্যায় করা বেরিয়ে যাবে। তার ভালো মানুষের মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব। সে যা অন্যায় করেছে এবারে সে আর আমার হাত থেকে পার পাবে না। শুনেই তো বৃন্দা চমকে যায় আর বলে, সর্বনাশ, তাহলে কি রাঙা প্রমাণ সমেত এবারে আমাকে হাতে নাতে ধরবে? কিন্তু আমি তো সব রাস্তা বন্ধ করে দিয়েছিলাম, তাহলেও আমাকে কি করে ধরবে? তাহলে কি সুব্রতদা কোনোভাবে মুখ খুলেছে? রাঙা বৃন্দার দিকে এমনভাবে তাকায়, বৃন্দার ভয় হয়ে গেছে। প্রমিতা বলে, তুই সত্যি খুঁজে বার করতে পেরেছিস রাঙা? রাঙা তখন বলে, হ্যাঁ রে মা, আমি পেয়ে গেছি তাকে, তুই শুধু দেখতে থাক। রথযাত্রার দিনই তার মুখোশ আমি সবার সামনে কি করে খুলে দিই, সে কি করে এত বড় একটা অন্যায় করতে পারলো। মনে মনে বৃন্দা ভাবে, এবারে যদি রাঙা সবার সামনে আমার মুখোশটা খুলে দেয় তাহলে আমি আর এই বাড়িতে জায়গা তো পাবই না, এবারে আমার জায়গা হবে সোজা জেলে। তখন পাঞ্চালি বলে, আসল অপরাধীর নামটা যেদিন জানতে পারবো না সেদিন তাকে এমন উচিত শিক্ষা দেব, বাবার সাথে অন্যায় করা ঠিক বার হয়ে যাবে। এরপরেই রাঙা তখন বলে, চিন্তা করিস না রে দিদিভাই, এবারে সে আর পার পাবে না, কারণ সমস্ত প্রমাণ আমার কাছে আছে। সে যতই বাইরে বেরোনোর চেষ্টা করুক না কেন, তাকে প্রমাণ সমেতই ধরা হবে, এমনকি তাকে শাস্তি দেওয়া হবে। পুলিশ বাবু নিজে আমাকে বলেছে।